আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন এডুকেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটি তৈরি করছি 2022 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য। তোমাদের 13তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। এই বিষয়গুলোর উপর তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের 13তম সপ্তাহের অর্থনীতি বিষয়ক যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তার নমুনা উত্তরপত্র নিয়ে। যারা এখনও পূর্ববর্তী অ্যাসাইনমেন্টগুলো করনি তারা ভিডিওটি ডেসক্রিপশন বক্স চেক করো, সেখানে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। তোমার যে অ্যাসাইনমেন্টটি দরকার তুমি খুব সহজে কিন্তু দেখে নিতে পারো। হ্যাঁ, তো চলো শিক্ষার্থীরা, প্রথমে তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্নটি দেখে নেওয়া যাক। অর্থনীতি দ্বিতীয় পত্রের অ্যাসাইনমেন্ট, বিষয় কোড হচ্ছে 110। তো এই হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্ন। এটি হচ্ছে তোমাদের এই বিষয়ের 6 নম্বর অ্যাসাইনমেন্ট, চতুর্থ অধ্যায় থেকে দেওয়া হয়েছে। জনসংখ্যা, মানব সম্পদ এবং আত্মকর্মসংস্থান। তোমার অ্যাসাইনমেন্টটি হচ্ছে তোমার এলাকার জনসংখ্যাকে কিভাবে মানব সম্পদে পরিণত করতে পারবে তার উপর একটি প্রতিবেদন তৈরি করো। তো এখানে নির্দেশনাগুলো লক্ষ্য করো। মানব সম্পদ উন্নয়নের ধারণা, বাংলাদেশে মানব সম্পদ উন্নয়নের গৃহীত কর্মসূচি, সফল আত্মকর্মী হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় জ্ঞান ও অভিজ্ঞতা, এবং তোমার এলাকার উপর ভিত্তি করে মানব সম্পদ উন্নয়নে তোমার সুপারিশ। তো এখানে দেখো 5টি কর্মসূচি ব্যাখ্যা করতে বলা হয়েছে: শিক্ষা ও প্রযুক্তি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, আবাসন, নারী উন্নয়ন, শিশু উন্নয়ন। ঠিক আছে, তো নির্দেশনা মোতাবেক আমরা নমুনা উত্তরপত্র তৈরি করেছি। চলো সেটি এখন দেখে নেওয়া যাক। দেখো, এটা হচ্ছে তোমাদের এইচএসসি 2022 অ্যাসাইনমেন্ট 13th উইক ইকোনমিক্স, অর্থাৎ এইচএসসি 2022 সালের 13তম সপ্তাহের অর্থনীতি অ্যাসাইনমেন্ট। তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে আমার এলাকার জনসংখ্যাকে কীভাবে মানব সম্পদে পরিণত করতে পারবো তার উপর একটি প্রতিবেদন। তো আমি এই নিয়মে লিখেছি প্রতিবেদন, তোমরা চাইলে অন্য নিয়মে লিখতে পারো। তারিখ 25 ফেব্রুয়ারি 2022, বরাবর অধ্যক্ষ ন্যাশনাল আইডিয়াল কলেজ, খিলগাঁও। তোমাদের কলেজের নাম দিবে, এখানে ঠিকানা দিবে। বিষয় আমার এলাকার জনসংখ্যাকে কিভাবে মানব সম্পদে পরিণত করতে পারবো তার উপর একটি প্রতিবেদন। জনাব, বিনীত নিবেদনে যে আপনার আদেশ নং কলেজের নামের প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর, তারপর যে কোনো একটা সংখ্যা, তারিখটা দেবে যেদিন অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেই তারিখ অনুসারে আমার এলাকার জনসংখ্যাকে কীভাবে মানব সম্পদে পরিণত করতে পারবো তার উপর একটি প্রতিবেদন উপস্থাপন করা হলো। তারপর এটা প্রতিবেদনের শিরোনাম। মানব সম্পদ উন্নয়নের ধারণা। মানব সম্পদ উন্নয়ন একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য উপাদান। মানব সম্পদ ছাড়া উন্নয়নের অন্যান্য উপাদান অর্থহীন হয়ে পড়ে। শিক্ষা, প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তি, স্বাস্থ্যসেবা দিয়ে মানব সম্পদকে অধিকতর দক্ষ ও উৎপাদনশীল করা যায়। কাজেই কর্মক্ষম জনশক্তিকে উপযুক্ত শিক্ষা, প্রশিক্ষণ ও প্রযুক্তি জ্ঞানে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে সমৃদ্ধ করার প্রক্রিয়াকেই মানব সম্পদ উন্নয়ন বলা হয়। অর্থাৎ এটি নতুন নতুন সামর্থ্য সৃষ্টি বোঝায়। সুতরাং উৎপাদনে বিভিন্ন ক্ষেত্রে মানুষের কর্মদক্ষতা সুষ্ঠুভাবে ব্যবহারের উদ্দেশ্যে মানুষের অন্তর্নিহিত কর্মগুণ, সুপ্ত প্রতিভা উন্নত ও বিকশিত করে তোলাই হলো মানব সম্পদ উন্নয়ন। বাংলাদেশে মানব সম্পদ উন্নয়নের গৃহীত কর্মসূচি। আমাদের 5টি কর্মসূচি দেখাতে বলা হয়েছিল। 1 নম্বরে ছিল শিক্ষা ও প্রযুক্তি। শিক্ষা ও প্রযুক্তি দারিদ্র্য হ্রাসকরণ ও মানব সম্পদ উন্নয়নের অন্যতম হাতিয়ার। 2021 রূপকল্প এবং ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে যুগোপযোগী ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের পদক্ষেপ হিসেবে জাতীয় শিক্ষানীতি 2010 ইতিমধ্যে বাস্তবায়ন শুরু করা হয়েছে। কুসংস্কার মুক্ত, পরমত সহিষ্ণু, অসাম্প্রদায়িক, দেশপ্রেমিক ও কর্মমুখী নাগরিক গড়ে তোলা। 2 নম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ। বর্তমান সরকারের উন্নয়নের প্রধান অঙ্গীকার মানব কল্যাণ ও মানব সম্পদ উন্নয়ন। সেই সূত্রে স্বাস্থ্য খাতে বিভিন্ন কার্যক্রম গ্রহণ এবং ধারাবাহিক অগ্রগতি অব্যাহত রয়েছে। প্রশিক্ষিত সেবাকর্মী দ্বারা সেবা প্রদানের হার 1991 থেকে 2000 অর্থ বছরে 33% হতে 2011 সাল নাগাদ 52%-এ উন্নীত হয়েছে। পরিবার পরিকল্পনার পদ্ধতি ব্যবহারের হার 2000 সালে 54% হতে বেড়ে 2011 সালে 61%-এ উন্নীত হয়েছে। 3 নম্বর আবাসন। বাংলাদেশ সরকার মানব সম্পদের উপর গুরুত্ব আরোপ করেন, তারই একটি নিদর্শন আবাসন। বাংলাদেশের যে সকল জনসাধারণ বসবাস করার মতো জায়গা নেই তাদের থাকার জন্য তৈরি করে দিয়েছেন আবাসন, যাতে তারা স্বস্তিতে বসবাস করতে পারেন।
4 নম্বর হচ্ছে নারী উন্নয়ন। বাংলাদেশের জনসংখ্যার এক বিশাল অংশ নারী। নারী উন্নয়ন তার জাতীয় উন্নয়নের অন্যতম পূর্বশর্ত। সকল ক্ষেত্রে নারীর সম সুযোগ ও সম অধিকার প্রতিষ্ঠা জাতীয় উন্নয়ন নিশ্চিত করার ক্ষেত্রে একান্ত অপরিহার্য। 1996 সালের 12 জুন জাতীয় নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী তৎকালীন আওয়ামী লীগ সরকার দেশে প্রথমবারের মতো জাতীয় নারী উন্নয়ন নীতি 1997 প্রণয়ন করে, যার প্রধান লক্ষ্য ছিল যুগ যুগ ধরে নির্যাতিত ও অবহেলিত এদেশের বৃহত্তর নারী সমাজের ভাগ্যোন্নয়ন করা। 5 নম্বর হচ্ছে শিশু উন্নয়ন। মানব সম্পদ উন্নয়ন করতে হলে সর্বপ্রথম শিশু উন্নয়ন দরকার, কেননা আজকে শিশু আগামী দিনে ভবিষ্যৎ। বাংলাদেশ সরকার শিশু উন্নয়নের গুরুত্ব দিয়ে শিশুদের প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করেছেন এবং শিশু শ্রম নিষিদ্ধ করেছেন। সফল আত্মকর্মী হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় জ্ঞান ও অভিজ্ঞতা। আত্মকর্মসংস্থানের ধারণা। নিজে নিজে কর্মসংস্থান করাকে আত্মকর্মসংস্থান বলে। আরও একটু স্পষ্ট করে বলা যায় যে নিজস্ব অথবা ঋণ করা স্বল্প সম্পদ, নিজস্ব চিন্তা, জ্ঞান, বুদ্ধিমত্তা ও দক্ষতাকে কাজে লাগিয়ে ন্যূনতম ঝুঁকি নিয়ে আত্মপ্রচেষ্টায় জীবিকা অর্জনের ব্যবস্থাকে আত্মকর্মসংস্থান বলা হয়। যখন কোনো ব্যক্তি সেবাদানের বিনিময়ে বা ব্যবসায়ের মাধ্যমে অর্থ উপার্জন করে এবং জীবিকা নির্বাহ করে, তাকে আত্মকর্মসংস্থান বলে। আত্মকর্মসংস্থানকারী ব্যক্তি নিজেকে কোনো না কোনো ব্যবসায়িক কাজে নিয়োজিত করে। একজন গৃহিণী ঘরে বসে হাঁস মুরগি, জাল বুনন, পোশাক তৈরি প্রভৃতি কাজ করে অতিরিক্ত আয়ের ব্যবস্থা করতে পারে। ভূমিহীন, বিত্তহীন, শিক্ষিত, অর্ধশিক্ষিত, বেকার যুব সমাজ স্বল্প প্রশিক্ষণ নিয়ে আত্মকর্মসংস্থানে নিয়োজিত থাকতে পারে। তারা নিজ উদ্যোগে ছোটোখাটো মাছের খামার, গরু ছাগলের খামার, ফলের চাষ, মৌমাছি চাষ, ফুল চাষ, সবজি খামার ও নানা প্রকার বৃত্তিমূলক কাজের মাধ্যমে নিজের কর্মসংস্থান নিজেরাই করতে পারে। এই কাজে তেমন কোনো মূলধন প্রয়োজন হয় না। এর জন্য প্রয়োজন উদ্যোগ, দুটি কর্মঠ হাট, স্বল্প প্রশিক্ষণ ও প্রবল আত্মবিশ্বাস। আত্মকর্মসংস্থানে সরকারের ভূমিকা। যে সমাজ ও দেশে উদ্যোক্তার সংখ্যা যত বেশি, সেই সমাজ বা দেশ অর্থনৈতিকভাবে তত উন্নত। প্রত্যেক দেশই জনগণকে বিভিন্ন কাজে স্বাবলম্বী করার জন্য সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। 1 নম্বর হচ্ছে যুব প্রশিক্ষণ কেন্দ্র। এটি যুব ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত প্রশিক্ষণ কেন্দ্র। দেশের প্রতিটি থানায় এর কার্যালয় রয়েছে। এই সকল কেন্দ্রের মাধ্যমে বেকার যুবতীদেরকে বিভিন্ন পেশায় প্রশিক্ষণ দেওয়া হয়, যেমন হাঁস মুরগি খামার তৈরি, মৎস্য চাষ, ব্লক বাটিকের কাজ, সবজি বাগান, নার্সারি করা, সেলাইয়ের কাজ, কুটির শিল্পের কাজ, কম্পিউটার চালানো প্রভৃতি। এই সকল বিষয়ে প্রশিক্ষণ নিয়ে প্রশিক্ষণার্থীরা আত্মকর্মসংস্থানের সুযোগ পায়। 2 নম্বর হচ্ছে মহিলা বিষয়ক মন্ত্রণালয়। মহিলা বিষয়ক মন্ত্রণালয় মূলত মহিলাদের জন্য উন্নয়ন কর্মসূচি গ্রহণ করে থাকে। বিশেষ করে গ্রামের দুস্থ, শিক্ষিত, অর্ধশিক্ষিত মহিলাদেরকে সব কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হয় এর মূল উদ্দেশ্য। এটি উদ্যোগী মহিলাদেরকে কারিগরি দক্ষতা উন্নয়নের লক্ষ্যে অনানুষ্ঠানিক কারিগরি ও প্রযুক্তিগত প্রশিক্ষণের ব্যবস্থা করে। 3. বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বা বিআরডিবি গ্রামের দুস্থ ও ভূমিহীন নারী ও পুরুষদের আত্মকর্মসংস্থানের জন্য বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণ দিয়ে থাকে, যাতে প্রশিক্ষণ গ্রহণের পর তারা স্বাধীনভাবে একটি পেশা বেছে নিয়ে উপার্জন করতে পারে। দেশের সকল জেলা উপজেলায় বিআরডিবি কার্যক্রম বিস্তৃত। 4. গ্রামীণ মহিলাদের কর্মসংস্থানের প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে পল্লী অঞ্চলের মহিলাদেরকে বিভিন্ন পেশায় প্রশিক্ষণ দেওয়া হয় এবং প্রশিক্ষণ শেষে তাদের মধ্যে ঋণ বিতরণ করা হয়। শুধু প্রশিক্ষণপ্রাপ্তরা ঋণ পাওয়ার যোগ্য বলে বিবেচিত হয়। আত্মকর্মসংস্থানের জন্য করণীয়। বাংলাদেশের মতো ছোট অথচ অত্যন্ত জনবহুল দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সহজ নয়। দেশে চাকরির সুযোগ সীমিত। সরকারি খাতে ইচ্ছে করলেই কর্মসংস্থান বৃদ্ধি করা যায় না। দেশে শিল্পায়নের হার সন্তোষজনক নয়। সরকার কর্তৃক গৃহীত উন্নয়ন কর্মসূচিগুলো এ বিপুল সংখ্যক বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য যথেষ্ট নয়। ফলে বেকারদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। 1 নম্বর, বেকারদের শিক্ষা দিতে হবে, যে কোনো কাজই ছোট বা অপমানজনক নয়। 2. আত্মকর্মসংস্থানের উপযোগী ক্ষেত্রগুলোকে চিহ্নিত করে তাদেরকে সকল ট্রেডে অপ্রাতিষ্ঠানিক ও বাস্তবমুখী প্রশিক্ষণ প্রদান করতে হবে। 3. স্কুল কলেজ থেকে ছিটকে পড়া ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান এবং আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করতে হবে। 4. বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা যাতে দ্রুত ও যথাযথভাবে ক্ষুদ্র ব্যবসায় উদ্যোগ নিতে পারে, সেজন্য উপদেশ বা পথ নির্দেশ দিতে হবে এবং প্রয়োজনীয় ঋণদানের ব্যবস্থা করতে হবে। 5. সর্বস্তরে শিক্ষাকে কর্মমুখী করার উপর জোর দিতে হবে। পাঠ্যসূচিতেও বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার উপর বিশেষ গুরুত্ব আরোপ করতে হবে। 6. পল্লী অঞ্চলে স্থানীয় সম্পদ ও প্রয়োজনের উপর ভিত্তি করে কৃষি ও শিল্পের উপর বৃত্তিমূলক শিক্ষার ব্যবস্থা করতে হবে। 7. আত্মকর্মসংস্থানের জন্য যুব ব্যাংক প্রতিষ্ঠা করতে হবে, যাতে ব্যাংক থেকে সহজ শর্তে ঋণের ব্যবস্থা নেওয়া যায়। তোমার এলাকার উপর ভিত্তি করে মানব সম্পদ উন্নয়নে তোমার সুপারিশ। মানব সম্পদ উন্নয়ন, দেশ উন্নয়ন। নিম্নে মানব সম্পদ উন্নয়নের সুপারিশ উপস্থাপন করা হলো। 1 নম্বর হচ্ছে কারিগরি শিক্ষার ব্যবস্থা।
মানব সম্পদ উন্নয়নের জন্য কারিগরি শিক্ষার ব্যবস্থা প্রয়োজন। আমার এলাকায় কারিগরি শিক্ষার ব্যবস্থা নেই, তাই অতি শীঘ্রই কারিগরি শিক্ষার ব্যবস্থা করবেন। 2, যুব উন্নয়ন প্রশিক্ষণ। আমার এলাকায় যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র নেই, তাই আমার এলাকার যুব সমাজ আজ বেকার হওয়ার পথে। আমার এলাকার জন্য একটি যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র দরকার। 3, নারী উন্নয়ন প্রশিক্ষণ। আমার এলাকায় নারী উন্নয়নমূলক কোনো প্রকল্প নেই। আমার এলাকার নারীরা সম্পদে পরিণত না হয়ে উল্টো বোঝায় পরিণত হয়েছে, তাই অতি শীঘ্রই নারী উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র দরকার। 4 নম্বর, বয়স্ক শিক্ষা। জনসম্পদ উন্নয়নের জন্য বয়স্ক শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। আমার এলাকায় বয়স্ক শিক্ষার কোনো প্রতিষ্ঠান নেই। আমার এলাকার জনসম্পদের দিকে লক্ষ্য রেখে আমার এলাকার জন্য বয়স্ক শিক্ষা প্রতিষ্ঠা করা উচিত। তারপর হচ্ছে প্রতিবেদনটা শেষ করবে। প্রতিবেদকের নাম ও ঠিকানা, তোমার নাম লিখবে, দ্বাদশ শ্রেণী, তোমার রোল নাম্বার লিখবে, কলেজের নাম, কলেজের ঠিকানা, তারপর হচ্ছে প্রতিবেদন তৈরি একটা তারিখ দিবে এবং সবার শেষে প্রতিবেদন তৈরি একটা সময় দিবে। হ্যাঁ, তো শিক্ষার্থীরা এই ছিল তোমাদের 2022 সালের এইচএসসি পরীক্ষার্থীদের 13তম সপ্তাহে অর্থনীতি বিষয়ক যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তার একটি নমুনা উত্তরপত্র। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। সকলের সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।